নমস্কার। রাজ্যের বিভিন্ন জেলায় অবৈধভাবে বাংলাদেশি ও রোহিঙ্গারা বসবাস করছেন। তারা কোনো না কোনোভাবে জাল সার্টিফিকেটও সংগ্রহ করে নিয়েছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ বেশ কয়েকদিন আগেই উত্থাপন করা হয়েছিল মথার তরফে। তিপ্রা মথার তরফে এই বিষয়টিকে রাজনৈতিকভাবে প্রচারের পাশাপাশি এখন বিভিন্ন জায়গায় এই সম্পর্কিত বিষয়ে কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। মূলত কর্মসূচির মাধ্যমে নিজেদের বক্তব্য সেখানে তুলে ধরছেন প্রত্যেক নেতৃত্ব। তিপ্রা মথার মন্ত্রী, এমডিসি, বিভিন্ন স্তরের নেতৃত্ব, বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকেই এই কর্মসূচিতে সামিল হচ্ছেন রাজ্যের একাধিক জায়গায়। তার পাশাপাশি তাদের যে বক্তব্য, দলীয় যে বিষয় রয়েছে, সেগুলো রাজ্যের রাজ্যপালের কাছে তারা তুলে ধরেছেন কিছুক্ষণ আগে মন্ত্রী অনিমেষ দেববর্মার নেতৃত্বে এবং এডিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়ার উপস্থিতিতে সেখানে রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। মূলত যে বিষয়গুলো নিয়ে সেখানে স্মারকলিপি দেওয়া, মূলত যে বিষয়গুলো নিয়ে সেখানে বক্তব্য উপস্থাপন করা, সেদিক থেকে এই সময়ের মধ্যে বিষয়টিকে জোরালো করা হয়েছে। যে বক্তব্য রেখেছেন বিভিন্ন স্তরের নেতৃত্ব এতদিন ধরে, তাতে বিভিন্ন জায়গায় জেলা শাসকের কাছে মূলত ডেপুটেশন দেওয়া হচ্ছে এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে, সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক স্তরের আধিকারিকদের কাছে, জেলা শাসকের কাছে। সেদিক থেকে রাজ্যের যে জেলাগুলোকে চিহ্নিত করা হয়েছে বা জেলার বিভিন্ন জায়গাগুলোকে চিহ্নিত করা হয়েছে, সেখানে সম্ভাব্য সেই অবৈধ অভিবাসীরা থাকতে পারেন এমন একটি বিষয় সেখানে উত্থাপন করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে তারা সাংবাদিক সম্মেলন করেছেন। এখন ডেপুটেশন কর্মসূচি বা বলা যেতে পারে সমাবেশ, জমায়েত ইত্যাদি কর্মসূচি হচ্ছে। রাজ্যপালের দ্বারস্থ হয়েছে মথার নেতৃত্ব, মথার জনপ্রতিনিধিরা। তার পাশাপাশি তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত থাকেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা নিয়মিত কথা বলেন, নিয়মিত এই অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন, আপনারা অনেকেই হয়তো দেখবেন যে আমরা যে দিনভর যে সংবাদগুলো তুলে ধরি তাতে অবৈধ নাগরিক হিসাবে বাংলাদেশের নাগরিকদের চিহ্নিত করে সেখানে সংবাদ মাধ্যমের কাছে জিআরপি হোক কিংবা অন্য থানা পুলিশ সেখানে বিষয়গুলো উত্থাপন করে। বলা হয় যে তারা অবৈধভাবে এসছেন এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। ঠিক এইভাবে বলা যেতে পারে তাদের বিষয় নির্ধারণ করে, তাতে আপনারা মতামত দেন। আমরা সেদিক থেকে বলি এই মতামত আপনাদের, এবং রাজ্যের রাজনৈতিক দল হিসাবে মথা যে মতামত ব্যক্ত করেছে বা মথার নেতৃত্ব যে বিষয়গুলো উত্থাপন করেছেন বেশ কয়েকটি জায়গায়, এবং আজ বাইজলবাড়ি সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করা হয়েছে। সেই কর্মসূচিতে রাজ্য মন্ত্রিসভার সদস্য মথার নেতৃত্বরা উপস্থিত ছিলেন বা অন্যান্য স্তরের নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন। বিশাল সমাবেশ সেখানে সংগঠিত করা হলো, বিশাল র্যালি সেখানে সংগঠিত করা হলো। নেতৃত্বের তরফে সেই দাবিগুলো, সেই বিষয়বস্তু উত্থাপন করা হয়েছে। তার পাশাপাশি রাজ্যপালের কাছে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। তার আগেও বিধায়ক রঞ্জিত দেববর্মা রাজ্যপালের কাছে গেছেন, বক্তব্য তুলে ধরেছেন। দলের তরফে আজ লিখিতভাবে বক্তব্য উত্থাপন করা হয়েছে। এই যে কয়েকটি বিষয় প্রায় বলা যেতে পারে প্রত্যেকের কাছ থেকে জোরালো হয়েছে, এই বিষয়গুলো যে প্রত্যেকের কাছ থেকে উঠে এসছে, এগুলো বোধহয় আজকের প্রেক্ষাপটে, আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের প্রেক্ষাপটে। কারণ বিষয়গুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নোটিফিকেশন জারি করেছে। সেই নোটিফিকেশন কার্যকর করতে মথা সেখানে জেলা শাসকদের দ্বারস্থ হচ্ছেন। জেলা শাসকের কাছে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরছেন এবং তার পাশাপাশি রাজ্যপালের কাছে বক্তব্য তুলে ধরছেন। জনমত তৈরিতে বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। অবৈধ অভিবাসীদের চিহ্নিতকরণ, বাংলাদেশি নাগরিকদের সেখানে চিহ্নিতকরণ ইত্যাদি বিষয়গুলো উত্থাপন করা হচ্ছে। আজকে যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, প্রত্যেকে আলোচনা করছেন, মথার নেতৃত্ব আলোচনা করছেন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা আলোচনা করছেন, বিষয়গুলো সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরছেন। স্বাভাবিক কারণে প্রশাসনের একটি দিক থাকে। প্রশাসন কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেবে সেটা প্রশাসনের স্তরে আধিকারিকরা অবশ্যই বলবেন। কিন্তু জনগণের তরফে, মথার তরফে প্রশাসনের কাছে দাবিগুলো উত্থাপন করা হয়েছে। এখন তারা কি বলছেন? প্রশাসনকে আদৌ কোনো ব্যবস্থা নিয়েছে? সেদিক থেকে বোধহয় 24 ঘন্টা আগে প্রশাসনিক স্তরের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই বৈঠক এই সময়ের মধ্যে এই আলোচনাকে বোধহয় আরো বেশি জোরালো করেছে। আপনারা যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে থাকেন, নিয়মিত আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, নিয়মিত আমাদের বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেন, সেদিক থেকে বোধহয়
তাদের দাবি বা তাদের যে বক্তব্য সেটা আরও একবার জোরালো করার চেষ্টা হচ্ছে মথার তরফে। আজকের এই কর্মসূচি থেকে মন্ত্রীর বক্তব্য এবং অবশ্যই সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়া, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ পর্ব, সবকিছু মিলে আমরা কথা শুনবো তার পাশাপাশি আপনাদের কথাও শুনবো। মাননীয় গভর্নর মহোদয়ের কাছে আমরা পিপরা মথার মন্ত্রী, এমএলএ, ইএমস এবং এমডিসিরা আমরা সবাই আসলাম। 15 জনের প্রতিনিধি নিয়ে আমাদের অনুমতি দিয়েছেন। মূল বক্তব্য হলো ভারত সরকারের যে নির্দেশ যে ইলিগ্যাল মাইগ্রেন্টসদের আইডেন্টিফিকেশন করে পুশব্যাক করা, মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা আসছে ইলিগালি তাদেরকে ধরে আমাদের দেশ থেকে বাংলাদেশ বা তাদের দেশে ডিপোর্ট করে। তো এই বিষয়ে ত্রিপুরা মথা মনে করে যে আমরা সবাই জানি যে ত্রিপুরায় মার্জারের পর 1949 থেকেই কিন্তু অনেক আমাদের ভাই বোনেরা তারা বাংলাদেশ থেকে আসতে হয়েছে এবং একটা যুদ্ধও হয়েছে পাকিস্তানের সাথে। 1971-এ যখন বাংলাদেশ গঠনের জন্য যুদ্ধ হয়, সেই কালে সরকারি তথ্য অনুযায়ী আমাদের এই ত্রিপুরার যে আমরা যারা আপনারা সবাই যারা ত্রিপুরার, আমরা স্বীকার করে নিয়েছি যে 6,09,000 রিফিউজি যারা বাংলাদেশের বা সেই কালের পূর্ব পাকিস্তানের লোক ছিলেন, তারা এখান থেকে আর যাবেন না, এখানেই থাকবে। তো আমরা আদি ত্রিপুরার লোক, ত্রিপুরা বা বাঙালি, মণিপুরি যাই আমরা আছি, প্লাস 6,09,000 আমরা হলাম ভারতবর্ষের ত্রিপুরার অ্যাকচুয়াল নাগরিক। তো এদের বাইরে যারা আসবে, ইন্দিরা এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা চুক্তি হয় যে 71-এর সেই ডেটটার পর একটা কাট অফ ডেট ছিল, 24 তারিখ মার্চ হবে সেইটা। সেই ডেটের পরে যারা আসবে তাদেরকে বিদেশি বলে চিহ্নিত করা হোক এবং যেই তারা আসবে এখানে এদেরকে ধরার জন্য ত্রিপুরা পুলিশের হোম ডিপার্টমেন্টে একটা উইং আছে, এমটিএফ, মোবাইল টাস্ক ফোর্স। এসপি রয়েছেন, ডিএসপি রয়েছেন এবং অনেক পুলিশ কর্মীরা, এটার জন্য আলাদা বাজেট থাকে। তো এই যে ভারত সরকারের নির্দেশের পর গুজরাট বা মেঘালয়, আসাম ইত্যাদি রাজ্যে যেভাবে রোহিঙ্গা বা মুসলিম যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়েছে, তাদের কিন্তু আইডেন্টিফাই করে বিমান পথে এনে আগরতলা এয়ারপোর্ট থেকে দড়ি দিয়ে বেঁধে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি একটু আলাদা জায়গা থেকে আমাদের সঙ্গে যদি কথা বলেন তাহলে আপনার সঙ্গে যারা আছে তাদের কথাগুলো আসবে না। হ্যালো, আপনি একটু দূর, যাদের সঙ্গে আছেন তাদের কথাগুলো আসবে না যদি একটু দূর থেকে কথা বলেন। না না, আমার সঙ্গে কেউ নেই। আপনি কি ওটা বাইরে, আমার বাড়ির বাইরে আলোচনা, রাস্তার লোক, কিন্তু আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। বলছি যে প্রোগ্রামটা দেখাচ্ছেন কত ভালো, আপনাদের প্রত্যেকটি প্রোগ্রামই ভালো এবং আপনাদের সিস্টেমটা ভালো। বিষয়গুলো হলো এই যে প্রতিবাদ চলছে, ধন্যবাদ ত্রিপুরা মাথাকে, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, এই যে 6,00,000 লোক সামথিং মেনে নিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি দেখেন আমাদের পূর্বপুরুষরা সঠিকভাবে তখনকার সিস্টেমে কাগজপত্র তেমন একটা মাহিত্য ছিল না, জায়গা সম্পত্তি বলেন বা রেসিডেন্স বলেন, কোন একটা মাহিত্য তেমন ভাবে ছিল না। এখন আমরা তো এই দেশে জন্ম, আমার বয়স চলছে 45 ইয়ার, ঠিক আছে, আমার বড় বোনের বছর হয়েছে 55 ইয়ার, আমার বাবা মা এখনো ঠাকুর আশীর্বাদে জীবিত আছেন। তো আমরা এখন এই যে সিস্টেমটা আছে, একটু সিস্টেমটা সম্বন্ধে আপনারা আরেকদিন প্রোগ্রাম করতে পারেন, আইদার এই প্রোগ্রামই আপনারা রাখতে পারেন। এখন আমাদের কি করা একটা বিষয়, আরেকটা বিষয় হলো এই আমি ত্রিপুরা মাতাদেরকে বলবো, ওনাদেরকে একটা রিকোয়েস্ট করবো বা আপনাদেরকে রিকোয়েস্ট করবো, একটা
একটা পার্সোনাল নাম্বার, মানে পার্সোনাল বলতে হেল্প নাম্বার একটা রাখার জন্য। কারণ কি, আমি দেখতে পাই, কারণ বিভিন্ন জায়গাতে আমি ঘুরি, ত্রিপুরাতে ঘুরি বা ত্রিপুরা বাইরে ঘুরি, প্রচুর লোক দেখি অন্য জায়গা থেকে উঠে এসে এখানে থাকে। এরকম আমি দেখি বিভিন্ন জায়গা থেকে, শুধু বাংলাদেশের লোক যে আসে তা না, কিছু ইদানিং কালে দেখা যাচ্ছে নতুন করে, সে মনে করুন বিহারের লোক যারা ল্যাব বানায়, ওনারা কি করেন, এখানে এসে আমাদের ত্রিপুরা রাজ্যে এসে থাকেন ৫-৭ বছর, তারপরে চুরি চুটকিছে আপনার কাগজগুলো বের করে ত্রিপুরার নাগরিক হয়ে যায়। তো এদেরকে কি করা, এক নাম্বার। আর হেল্প নাম্বার থাকলে আমরাও অনেক সময় হেল্প করতে পারি, ওই নাম্বারগুলোতে ফোন করে এই জায়গাতে নতুন করে লোকগুলো দেখা যাচ্ছে। আসলে প্রথমত বন্ধ করতে হবে কাগজপত্র সিস্টেমটা, কারণ ডুপ্লিকেটই কাগজ এখন অহরহে কলকাতাতে হচ্ছে, আমাদের ত্রিপুরা রাজ্য হচ্ছে। বিশেষ করে এই কলকাতা ত্রিপুরাতেই বিশেষ করে কাগজগুলো হচ্ছে, বিভিন্ন জায়গার লোক এখানে এসে বসবাস করে নিচ্ছে খুব সহজভাবে। তো আপনাদেরকে ওইটাই বলবো। ধন্যবাদ, আমি বেশি কিছু বলছি না, অন্যরা যে অপেক্ষা করে আছে। দিয়ে বেঁধে পিটতে পিটতে তাদের আখাউড়া গেট দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তো আমরা এজ এ পার্টি মনে করি যে এইখানে যে ধরনের স্টেপ হওয়া উচিত সেই স্টেপটা হচ্ছে না। তো সেই কারণে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে সমস্ত নমস্কার, কে বলছেন? পিএম এবং আমরা দুইজন মন্ত্রী আমরা হ্যাঁ, কথা বলুন। নিজেরা নমস্কার। হ্যাঁ, বলুন। আজকে যে বিষয়টা নিয়ে আপনি আমাদেরকে দেখাচ্ছেন, ভেরি গুড। এই টিভি-24 একদম মানে সেরা, কোনো কথা নাই। এবং দিস ইজ দ্য মেন প্রবলেম ইন আওয়ার ত্রিপুরা জাস্ট নাও। দেখুন যে কথাটা এখানে যে মাইগ্রেন্ট যে শব্দটা আর কি, 24শে মার্চ 1971 25শে মার্চ 1971 ভারতের পরে যারা ত্রিপুরাতে বেআইনিভাবে যারা ত্রিপুরা না, নট অনলি ত্রিপুরা, এখানে যেখানে ভারতবর্ষের বাইরে থেকে যারা আগত, ত্রিপুরা হোক কলকাতা হোক, আর বিশেষ করে আমি ত্রিপুরার কথা বলবো, এখানে যে বিষয়টা হচ্ছে এটা শুধু নট অনলি ত্রিপুরা, এটা শুধু ত্রিপুরাদের প্রবলেম নয়। এখানে ত্রিপুরায় যে যারা ভূমিপুত্র, ট্রাইবেল, নন ট্রাইবেল, বাঙালি, মুসলিম, যাই বলুক, এখানে ত্রিপুরায় যে যারা আছে, এটা প্রত্যেকেরই প্রবলেম জিনিসটা হচ্ছে। কারণ এখানে মাইগ্রেন্ট বলতে শুধু বাঙালিকে বোঝাচ্ছে না, এখানে মাইগ্রেন্ট বলতে এখানে চাকমা বলুন, তারপরে আপনার ত্রিপুরী বলুন, বিভিন্ন জাতের যারা বাংলাদেশ থেকে এখানে মাইগ্রেন্ট হিসেবে যারা চলে আসছেন বেআইনিভাবে তারা বসবাস করছেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে, আমরা 1971 আগে ত্রিপুরার যে জনসংখ্যাটা কি ছিল, আর এখন 2025 পর্যন্ত আমাদের লোকসংখ্যাটা কি হচ্ছে, এবং দেখা যায় এখানে আপনার যারা নতুন করে আমাদের এখানে বেআইনিভাবে যারা প্রবেশ করেছেন, তাদের বেআইনিভাবে আরম্ভ করে সিটিজেন সবকিছু হচ্ছে, এবং সমস্ত এখানে পুরানো যারা ছিল তাদের থেকেও তারা অ্যাডভান্স হয়ে চাকরি বাকরি থেকে আরম্ভ করে দিচ্ছেন, রাজনীতি পর্যন্ত তারা করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। এটা আমাদের ত্রিপুরাবাসীর জন্য বড় দুঃখের ব্যাপার। তাহলে এই যে প্রবলেমটা, এখন যদি এটা কারোর বিরুদ্ধে আন্দোলন, এটা আমাদের ভারত সরকারের যে অনুমোদন করা, ভারত সরকারের সংবিধানের অনুমোদন করা যে আইন, এই আইনটাকে শুধু ইমপ্লিমেন্ট করা, এই ইমপ্লিমেন্ট করার জন্য এখানে জাতি উপজাতি সবাই মিলে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন, যে যাতে তাদেরকে বাংলাদেশে যারা আছে তাদেরকে পুশব্যাক করার জন্য। এটা নট অনলি জনজাতি না, এটা শুধু জনজাতিদের ব্যাপার না, এখানে যারা ভূমিপুত্র যারা বাঙালি তাদেরও কিন্তু এখানে এটার দায়িত্ব আছে। কারণ যারা পুরানো এখানে 71 আগে যারা বসবাস করেন তাদের সুযোগ সুবিধাগুলো এই রিসেন্টলি যারা এসে আমাদের এখানে বসবাস করছেন দেয়নি, তারা সমস্ত এইগুলা বুক করে যাচ্ছেন। আর যারা পুরানো তারা ঠিক এখানে আদিবাসী যারা আছে, জনজাতি যারা আছে, তাদের মধ্যে দেখবো তাদের কিছুই নাই,
ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জায়গা জমি সমস্ত কিছু তাদেরও এখানে যারা এখানে ভূমিপুত্র যারা আছে তাদের মতোই। কাজেই এই যে আন্দোলন, এটা যে একটা পাইকার আন্দোলন, এটা প্রত্যেকের মুখে দাঁড়ানো দরকার। এটাকে ওই সাম্প্রদায়িক নাম দিয়ে ছুড়ে দিয়ে এখানে যাতে কোনো কিছু গন্ডগোল করা, কেউ যাতে এটা ইন্ধন না যোগায়, এটাই আমাদের আমরা দেশবাসীর কাছে আমাদের প্রার্থনা থাকবে, আবেদন থাকবে। এটা প্রত্যেকেরই ইস্যু যে এখানে জাতি উপজাতি যারা ত্রিপুরায় যে যারা নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম যে অভিবাসন নির্ধারণ এটা সম্পূর্ণ রাজনৈতিক, আর বিশেষ করে আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবো, যারা বুঝেন যত বুঝেনি, ত্রিপুরা যত আন্দোলন করবে মনে করুন এটা একটা নাটক, মানে পুরানা মানে প্রতিশ্রুতি বা মানে কথাগুলি ভোলার জন্য জনগণকে আবেগে ভুলিয়ে দেয়। কিছুদিন আগে ছিল গোমতী জেলা ডিস্ট্রিক্টকে ঘটিয়ে দেওয়ার জন্য, অন্যথা সারা অচল করে দেওয়া হবে। এখন গোমতী জেলা ডিস্ট্রিক্টও দেখলাম প্রতীক আছেন, ওনারা ভুলে গেছেন। এগুলি তো আগেই ছিল, এগুলি তো হবে না। এগুলি হবে না কারণ কেন্দ্রীয় সরকার পরিচালনা করেন এখন না, শুধু পূর্ব থেকে এটা ভোটের রাজনীতি। তবে কিছু কিছু ক্ষেত্র আছে, বিশেষ করে বাংলাদেশ, পার্শ্ববর্তী ত্রিপুরার, আসাম, পশ্চিমবঙ্গ কেন পারছে না? ত্রিপুরা তো মনে করুন আমরা দেখছি আপনাদের মাধ্যমে প্রতিদিন 7 জন 8 জন দেখলাম, যে কোনো একটা জাতির 7 জন 8 জন তাদের পায়ে বেঁধে হাসপাতালে আসার জন্য আসছিল, তারা আবার পূর্বে করে দিয়ে দেওয়া গেল। আর কিছু কিছু স্থায়ী ভর্তি করেছে এটা ভোটের জন্য, এসে করে যারা ওই মনে করুন পিআরটিসি সেই জন্য রঞ্জিত বর্মন আগে উনি জাতীয় মিডিয়াতে বলছেন। এগুলি তো ওরা তো আসে স্বরাষ্ট্র দপ্তর কার আছে, 70 পূর্ব তো ইউপিএ সরকার ছিল, তখন তো আসতো, এখন তো আসছে। বিএসএফ কে ওরা তো পথ হয়ে যায়, পশ্চিমবঙ্গে তো আসছে। তো ভোটের রাজনীতি না কমলে এগুলি চলবে, কারো ক্ষমতা নেই, স্বরাষ্ট্র দপ্তর পরিবর্তন হোক কিছুই হবে না। তবে একটা হ্যাঁ ভয়ের বিষয় আছে, আমাদের রাজ্যে কিন্তু একবার দুর্গাপূজার প্রাক মুহূর্তে সিরিয়াস বোম বিস্ফোরণ হয়েছিল রাধানগর স্ট্যান্ড থেকে শুরু করে। হ্যাঁ, এরকম যদি ঘটনা করে আবার পালিয়ে যায় বাংলাদেশে, সেগুলো কিন্তু ধরা পড়ে গেল ঠিকই, কিন্তু এরকম যদি হয় তাহলে কিন্তু স্বরাষ্ট্র দপ্তর, রাজ্য স্বরাষ্ট্র দপ্তর না কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর মানে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। কিন্তু অফিসে কিছু কি বলবো, হ্যাঁ দুর্ঘটনা কেউ ক্ষমতা নেই, হেলিকপ্টার প্লেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কারো ক্ষমতা নেই, এগুলি বলবো না। কিন্তু এই ঘুষপেট বা ওই যে বনপ্রবেশ আসবেই, আর এগুলি এনআরসি আর এগুলি ওই আপনার পাতালকোনা জমা দিয়ে গিয়েছিল, পদ্ধতি গিয়েছিল, এগুলি অসঠিক রাজনীতির জন্য এগুলি দেখাচ্ছে। সামনে আসন্ন এডিসি নির্বাচন, তখন পদ্ধতি কি করছে, মানে ওই ডিএমকে ওনার কথা মতো করে না, কিছুই করতে পারেনি, এটা নিয়ে একটা টুক লেগিয়ে দিল। এগুলি পারবে না। এখানে জাতি জনজাতি উভয় অংশের লোক কিন্তু বাংলাদেশ থেকে অভিযোগ আছে। আর 71 না, 71-এর পরে অনেক আছে। আমরা তো মনে করুন বেদে পিঠ নিজেরা স্বাক্ষর করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন জানালাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে এখানে একটা স্পেশাল টাস্ক ফোর্স পাঠানো হোক, এবং ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য যারা সেন্ট্রাল সিকিউরিটি এজেন্সিজ আছে, আসাম রাইফেলস, সিআরপিএফ ত্রিপুরাতে অলরেডি আছে, এদের সমন্বয়ে যেন এই রোহিঙ্গা বা বাংলাদেশিরা যারা দৈনন্দিন এখানে প্রবেশ করছে এবং ডেমোগ্রাফিটাকে শেষ করার চেষ্টা করছে, তাদের ধরার জন্য আমরা আবেদন করি।
मेरा व्यू है कि बंगाल में हम लोग बोल सकते हैं कि ममता बनर्जी ने कड़ा कदम नहीं उठाया, क्योंकि सेंटर में बीजेपी का गवर्नमेंट है और बंगाल में तृणमूल का गवर्नमेंट है। लेकिन त्रिपुरा में तो बीजेपी का सरकार है और सेंटर भी बीजेपी का है, तो उनको कड़ा कदम उठाना चाहिए। अमित शाह ने जो बात किया है, होम मिनिस्टर ने जो बात किया है, उसका अमल करना चाहिए। अगर अमल नहीं करेंगे तो यहाँ के जो लोग हैं वो अपना दुख को प्रकट करेंगे। वी वॉन्ट नॉट अ सिंगल इलीगल बांग्लादेशी और रोहिंग्या टू बी इन त्रिपुरा। और अगर कोई यहाँ में आएगा तो हम तो इनको छोड़ेंगे नहीं, पकड़ के वापस भेजेंगे। लेकिन सवाल उठता है कि ये सिर्फ पॉलिटिकल पार्टीज का काम नहीं है, ये प्रशासन का काम है। और प्रशासन को दिखाना चाहिए कि वो इलीगल माइग्रेंट्स को त्रिपुरा में आने नहीं देंगे, हिंदुस्तान में आने नहीं देंगे। देखा गया है कि पीछे शासन से पूछते हमने सीएम से पूछा है, सीएम ने बोला है जो होंगे और करना चाहिए। जो कर रहे हैं ठीक है, लेकिन गुजरात में तो कोई बांग्लादेशी घुसने वाला नहीं है, महाराष्ट्र में तो कोई बांग्लादेशी घुसने वाला नहीं है, त्रिपुरा में हमारा बॉर्डर खुला है और बांग्लादेश एकदम 2 किलोमीटर दूर है। तो त्रिपुरा में हमें गुजरात से मध्य प्रदेश। হ্যাঁ নমস্কার, আমি জেলা মধ্যে বলছি। হ্যাঁ আচ্ছা, যেটা বলছে যে অবৈধ অধিবাসী চিহ্নিতকরণ, এটা এই প্রক্রিয়াটা আরো আগে কিন্তু করাটা উচিত ছিল। কারণ বাংলাদেশে এই সীমানা দিয়া যেগুলো অবৈধভাবে মানুষ যদি যেভাবে বসবাস করছে, কিন্তু কারোর কোনো শাসন নেই। এতে কি হয়েছে, এতে ভারতের নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান সব খনন করে লইয়া যাইতে থাকা, অথচ তারাও অবৈধ। কিন্তু এটাকে চিহ্নিত করতে না পারলে পশ্চিমবঙ্গ হচ্ছে চিহ্নিতকরণ সুন্দরবন এটা দিয়া তার ইয়া করে প্রবেশ তৈরি করে এই অবৈধ অধিবাসী দিয়া সন্ত্রাসবাদের পর্যায়ে তারা যদি চিহ্নিত করে বাংলাদেশে না পারা বা যে দেশ থেকে আয়ে এই বিদ্যুৎ না পারা, আমাদের ভারতের এই নাগরিকদের মানে বিরাট একটা হুমকি। হ্যাঁ, এইটা আরো আমাদের মাধ্যমে জানতে পারলাম। কিন্তু যা সরকার যাতে কঠোর হচ্ছে, তখন অবৈধ লোক রাগ করতো না। এখানে আসি কেন্দ্রিক পুরিয়া বাড়ি করিয়া হদিল বাংলাদেশে পাঠাও। এই পশ্চিমবঙ্গ চলছে, সারা বাংলাদেশ চলছে। অনেক কিন্তু কেন্দ্র সরকার কিন্তু এলার্ট এখন। আর বাংলাদেশ দু একটা করে দুষ্ট হয়ে থাকা, এটাও তোমাকে উচিত পাকিস্তানের মতো ক্ষমতা ভেঙে গেল সব, বুঝলি স্যার? কাজে যে বারবারই বলে বাংলাদেশ, হ্যাঁ ভারত কি জিনিস ছিল না বিশ্বের শক্তিধর রাষ্ট্র। হ্যাঁ, ভারতকে না ফিরলে ফিরার মতো মোদির হাতে এই বাংলাদেশ দেখতে যদি কথা না শোনে। যাই হোক, আপনার মাধ্যমে এই জানতে পারলাম। আমি সরকারের কাছে আবেদন করে অনুরোধ জানাই, যেখানে যেখানে পাওয়া যায়, হ্যাঁ আমরাও সাহায্য করবি আছে তাই করে দেবো। দিলে এখন ধরে ধরে নিয়ে পুলিশের হেফাজত রাখিয়ে যার দেশে পাঠাও, তাহলে থাকে বাবা। নমস্কার। तो त्रिपुरा में हमें गुजरात से ज्यादा, मध्य प्रदेश से ज्यादा, पंजाब से ज्यादा हमें त्रिपुरा नमस्कार, क्या बोलते हैं? नॉर्थ ईस्ट में हमें कड़ा से कड़ा। হ্যাঁ বলুন। বলছিলাম যে একটা যেটা দেখছেন অভিবাসন বাংলাদেশ থেকে অনেক লোক নিজে ত্রিপুরাতে চলে আসছেন, যেটা ত্রিপুরা মদত তারা আন্দোলন করছেন। ত্রিপুরা মদত যে আন্দোলন করছেন তারা আসলে কি জানেন, তাদের আন্দোলনের কোনো মানে নেই। তারা তো এখন ওই কি কয় রাজ্যভাগের আন্দোলন শেষ, ইন্টারলোকেটার শেষ, কয়দিন পর পর এক একটা স্টেট তারা বাইর করে তাদের যে ইসলামতার লোক তাদেরকে মন ঘুরাইয়া তাদের সঙ্গে রাখার জন্য এসব আন্দোলন করছে। এখন হয়তো বাঙালি চলে আসছে, বাঙালি মানে বাংলাদেশি মানুষরা এখানে থাকছে, আমাদের সুযোগ সুবিধা নিয়ে যাবে, এই করাইয়া এই বোঝাইয়া এই যে ইসলামতার রাজনৈতিককরণ। হ্যাঁ, আসলে যদি সেই আন্দোলনে
করতে হয় তাহলে সরকার থেকে বের হয়ে আন্দোলন করুন। সরকারটাকে তীব্রমতার সরকারের তো চলছে, জোট সরকার, তীব্রমতা বিজেপি সরকার। যদি সরকার তাদের হয়ে থাকে তাদের আবার আন্দোলন কি, তাদের প্রশাসনটা কি করছে? বাংলাদেশের লোক যদি ত্রিপুরাতে চলে আসে তাদের প্রশাসন কি মানে এখানে কি করে? তাদেরকে কিসের জন্য প্রশাসনিক ভাবে রাখানো হচ্ছে? তার লক্ষ লক্ষ লোক এই যে কি করে পাহারা দিচ্ছে যাতে বাংলাদেশের লোক এদেশে না আসতে পারে, তাহলে তারা কি পাহারা দিচ্ছে না তারা ঘুমিয়ে যাচ্ছে? তাদের কি ডিউটি? আর সরকারের কি ডিউটি? তাদের মন্ত্রীদের কি ডিউটি? তারা কি এগুলি তদন্ত তারা করেনি? এখন আবার ওই তীব্রমতা আন্দোলন করে এগুলি বন্ধ করতে হবে। আসলে কি সবগুলি হলো জুমলা। এই বিজেপির সঙ্গে যারা থাকে তারাই জুমলা। তীব্রমতা তো কত বড় জুমলা, এটা তো ওই তো একটা আন্দোলন আমার কিছু স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করতে আমি জায়গা দিয়েছি, আগে দেখলাম এই ধরনের ঘটনা তাদের সরল সোজা এরা পাহাড়ি মা ভাই বোন তাদেরকে বুঝে শুনে তাদের দলে রাখার জন্য তারা এই আন্দোলন। এখন তারা বুঝে তোমরা আমরা এই আন্দোলনটা করছো, তোমরা তো এই বিপদ আছে। কিন্তু আসলে যারা ট্রাইবেল লোক তারা বোঝা উচিত তাদের উপকার তাদের কতটুকু কর্মসংস্থান দিতে পারছে, তীব্রমতার লোক কতটুকু কর্মসংস্থান দিতে পারছে, যদি না দিতে পারে কেনই দিতে পারে না। হ্যাঁ, এইসব যদি না করে ওই এখানে উল্টা পাল্টা আন্দোলন করে তীব্রমতার নেতা, এটি হলো বাটপাড়ি ছাড়া আর কোনো কিছুই না। হ্যাঁ, এগুলি থেকে দূরে থেকে তারা আগে দেখুন তাদের রাস্তাঘাট হয় কিনা, তাদের শিক্ষা ব্যবস্থা কি হয় কিনা আগের মতো, যদি না হয় কেন হয় না, তাদের কর্মসংস্থান কেন হয় না, রেগার কাজ কেন হয় না, রেগার বিল কি কেন দেওয়া হচ্ছে না, হ্যাঁ, তাদের বেকার যারা পাহাড়ি মা ভাই বোনদের গরিব ছেলে মেয়েরা তারা যে কর্মসংস্থান সেগুলি কি হয় না, কেন হয় না, তারপর তাদের স্কুলে সঠিক শিক্ষকতা কি হয়। নমস্কার, কে বলছেন? থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আজকে যে দর্শকরা আপনারা বলছেন তাতে অভিনন্দন জানাই, তবে এখানে একটু কথা কইতে হয়। আজকে 71-এর মার্চের 25শে মার্চের পরে যারা আছে তারা যদি ইন্ডিয়াকে হয়ে থাকে, আমরা মনে করি থেকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গুলো অবৈধ। কারণ 71-এর পরে যারা আছে তারা ভুলার, তো ভুল হিসেবে এই ভোটটাও অবৈধ। তাহলে আমরা মনে করি এই সমস্ত মন্ত্রীরা আগে পদত্যাগ করার দরকার, যে আমরা অবৈধ মন্ত্রী থাকতাম না, তারপরে বৈধভাবে নির্বাচন করে আমরা ক্ষমতায় আমো। আগে যারা পদত্যাগ করে সেরা এই দাবিটা করলে পরে ভালো হবে। কারণ অবৈধ মানুষের নির্বাচনী সরকার কি করে থাকতে পারে? আমরা দেখলাম আজকে তীব্রমতার যে মন্ত্রীরা যে কথাটা করতো, কিন্তু এখানে তো যারা 71-এ পরে আছে তারাও ভোট দিচ্ছে। এই যে ভোটটা তো অবৈধই হলো, যদি তারাও অবৈধ হয়ে থাকে। গুজরাটে বাঙালি নামে যে হয়তো হাজার পরিবারকে ভাইয়া বিভিন্ন ভাবে ব্যবস্থা করছে, আসলে কি বাংলাদেশি দেখা পশ্চিমবঙ্গের লোক। তো এই খুললে দেশের মধ্যে বিশৃঙ্খলায় একমাত্র লাগাইতে পারবো। তাদের মন্ত্রিত্ব ছাড়তো না। অমিত শাহ কেন মন্ত্রিত্ব ছাড়ে না? প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকতে পারে, ত্রিপুরা রাজ্য আসাম মন্ত্রিত্ব আগে পদত্যাগ করুক। মন্ত্রিত্ব পদত্যাগ না কইরা অবৈধভাবে মন্ত্রিত্ব থাকবো কি কইরা? আমরা মনে করি আপনাদের মাধ্যমে তারা আমরা জানাইতে যাই আগে মন্ত্রিসভা থেকে আগে পদত্যাগ করুক, বিধায়ক থেকে পদত্যাগ করুক, কইরাটেরা এই যে এগুলো চালু করুক, তাহলে আমরা সঠিক মন্ত্রীও পাবো এবং সঠিক ভোটারও পাবো। এটুকুই। নমস্কার, কে বলছেন? হ্যালো।
हमें कड़ा से कड़ा कदम निकालना पड़ेगा और असम राइफल हो, BSF हो, they'll have to be stronger because I don't think that without if our armed forces नमस्कार, are क्या given बोलছেন? free hand, अगर हमारे आर्म फोर्सेस को फ्री हैंड दिया जाएगा হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের নাগরিক আমরা দুইভাবে লাভ করি। একটা হচ্ছে জন্মসূত্রে, একটা হচ্ছে অন্যান্য একটা নির্দিষ্ট বয়সের অতিবাহিত হওয়ার পরে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়ার দ্বারা খুব আমরা আমাদের রয়েছে। বর্তমানে আমাদের দেশের নিরাপত্তা এবং অন্যান্য দিকে যারা বিদেশি রয়েছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করার প্রয়োজন রয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে বিদেশি চিহ্নিতকরণের নামে আমাদের দেশের ইন্ডিয়ান সিটিজেনরা যাতে কোনো হয়রানিস্থিত না হয় তার নিশ্চয় করতে হবে। নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। TV24। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমাদের একটা যে আইন হয়েছিল সিএ, যেসব মুসলিমরা যে 1955 সনের পরে আসছে ভারতবর্ষে, অ্যাকচুয়ালি তারা হচ্ছে 55 থেকে 71। এরপরে যারা আসছে ভারতবর্ষের মুসলিমরা, কিন্তু তারা এই দেশের নাগরিক না, এবং দেশ ভাগ হয়েছিল ধর্মভিত্তিতে, পাকিস্তান, বাংলাদেশ, কিন্তু ভারতবর্ষ হিন্দুদের। কিন্তু একটা সময় দেখা যাচ্ছে হিন্দুরা তো বাংলাদেশ, পাকিস্তান থেকে নির্যাতন হয়ে আসছে, পাশাপাশি মুসলিমরাও আসছে। কারণ একটা সময় দেখা যাবে আমরা হিন্দুরা হয়ে যাবো ভারতবর্ষের সংখ্যালঘু, কিন্তু ভারতবর্ষ তো হিন্দুদের। কিন্তু যেসব মুসলমানরা 1955 সালে পরে ভারতবর্ষে এসেছেন, তারা তাদেরকে এই ভারতবর্ষের নাগরিকত্ব ক্যান্সেল করা হোক এবং আধার কার্ড, ভোটার আই কার্ড সব বাদ করা হোক। এটাই আমি চাই। আর না হলে আমাদের ভারতবর্ষে আমরা হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে। নমস্কার দাদা। এগুলো फोर्सेस को फ्री हैंड दिया जाएगा तो हमको नहीं लगता कि कोई भी किसी को आने देगा वोट बैंक होगी। তিনি more than our expectation যে খাসংমানি আবুং খাইবানো বারা তিনি এত সাকসেসফুল পান্নাংখা বিরুদ্ধংখা ডিমান্ডংখা প্রধানমন্ত্রীরও তিনি মেমোরেন্ডাম ইয়াফারনাই সাপ্তাহ গভর্নরনি বিসিংতি। কারণ প্রধানমন্ত্রীনো দেশনি সবচাইতে অকরা বহু মিনিস্টারনো সাতু যে নং যে আদেশ রিমানি নং টাঙ্গেই অমনো তাকবু ত্রিপুরা পালন খাইমাই এবং ত্রিপুরা হাফাংবো অবশ্যই অমনো পালন মা খাইনাই যতদিন খাই আছে जों সবানো হয় ডেপুটেশন মিছিল মিটিং দিল্লি অভিযাননি বিসিংতै जों চালুই মা দंगेन এবং আরো गोबां ককরি जों ইন্দিরা মুজিব চুক্তিনি ককনবো তিনি মেমোরেন্ডাম উল্লেখ খাইকা যে 1971 নো কাট অফ ডেট খাই যে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পক্ষে যে চুক্তি স্বাক্ষরিত মানে আবনি পরে যারা ফাইনাই রকম বিদেশি চিনি তকলাই অরণি হরজাংনাং আবু তিনি চিন দাবি করেন এবং ধরো মিডিয়ার গুনুখানা গোবাং আরো কোনো কেবেঙ্গি যারা কক সানাই রক হানসানো কেবেঙ্গি যারা কক সানাই রক বং কক ফিল মুংনাবো जों থাকা जों थांगै हाफां याकारिया आबुन कगनबो जों थाका हाफांगो तंगैनो जों खसाय फुजिनाय जाबु हाफां बिसिङो तंगैनो हाफांनि सायानो जों सानो आबुन बुमुंति प्रामथा आहायकेनो यक सामा मानो है देशो तंगै देशनि नमस्कार, কে বলছেন? সবা খাইনো দেশো স্বাধীন মাঝে
অবৈধের যে কর্মসূচি প্রশাসনের আসলেও দেখেন গত কিছুদিন সব কিছু হয়ে গেল ত্রিপুরা রাজ্যের বেকারীকরণ হয়ে গেল, চট্টগ্রাম দখল করলো, গ্রাম দখল করে এখন সর্বশেষ দেখাতে এই আরেকটা খেলা চলছে। কারণ যদি ত্রিপুরা রাজ্যের পদ্ধতিতে বক্তব্যের সাথে ত্রিপুরার যে উপজাতি যাদের জন্য করছে কিন্তু কোনো কাজই করতে পারলো না এখন পর্যন্ত। কিন্তু আর কি করবো, এখন ত্রিপুরা রাজ্যে যে সমস্যার সমাধান করার দরকার ত্রিপুরা সরকার কারণ বিজেপির সাথে রয়েছে, প্রথমত বেকারত্ব কর্মসংস্থানের দরকার, দ্বিতীয়ত যারা বেকার শ্রমজীবী গ্রামেগঞ্জে রয়েছে তাদের শ্রমজীবী ধারণের দরকার, কোথাও গ্রামেগঞ্জে স্কুলে মাস্টার নেই তাদের এই সমস্ত করার দরকার। কিন্তু আসলে কোনোটাতে নেই, কারণ আংসাং বর্মন এখন রয়েছে, কারণ উদয়পুরে একটা কিছু ঘোটালা করে গেল, এখন আমার বললো সোশ্যাল মিডিয়া আমাকে আর রাজা বলতে হবে না, সেটা যাই বলে বলবো। কিন্তু আসলে আস্তে আস্তে ত্রিপুরা রাজ্যের উপজাতি বলুন আর ত্রিপুরা রাজ্যের বাঙালিগুলো সবাই আস্তে আস্তে সবটাই বুঝতে পারবো সমাজ মতো। কিন্তু যদি ডকুমেন্ট করতে হয়, কারণ আমরা দেখুন একজন আলোচনা করেছেন এই রাজ্যের মাইনরিটির সম্বন্ধেও কথা বলেছেন, কারণ আমরা যে এলাকার মধ্যে রয়েছি এখানে এই রাজ্যের মাইনরিটির অনেক অনেক ডকুমেন্ট রয়েছে, কারণ যারা আমারও রয়েছে। যাই হোক সরকার সেটা যে ডকুমেন্ট সন্নিয়ে করবে সেটা মধ্যে থাকবে, কারণ আলোচনার করে সরকার করবে। কিন্তু এই যে আরেকটা পদ্ধতিদের একটা খেলা চলছে, কারণ পাহাড়ের জন্য, কারণ ইলেকশন আগামী দিন ঘনিয়ে আসছে, কারণ 2028 নির্বাচন ঘনিয়ে আসছে, কারণ কি করে মানুষকে ঢুকাতে দেয়, কারণ এই রাজ্যের আস্তে আস্তে এই রাজ্যের বিরোধী যে পাহাড়ের মধ্যে বামপন্থী যে বিএনপি সংগঠন বাড়ছে, আর সমতলের মধ্যে বামপন্থী সমর্থন বাড়ছে। কারণ হলো কারণ বামপন্থীরা প্রতিনিয়ত বেকার কর্মসংস্থানের থাকে প্রতিনিয়ত চলছে, কারণ আমরা দেখলাম বিগত সরকার থাকাকালীন বামপন্থী প্রত্যেকটা মঙ্গলবারে ক্যাবিনেটের মাধ্যমে কিন্তু কিছু না কিছু পুষ্টি করে বেকারের অন্তত খাইবার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু সেটা কিন্তু সরকার করতে পারে না। কারণ ডবল ইঞ্জিনের সরকার করলে ওরা কিছু করা যায়, কারণ ত্রিপুরা রাজ্যে বেকার অর্ধমুখী হয়েছে, রাস্তাঘাটের বেহাল দশা হয়ে রয়েছে, মানুষ চলাচল করতে পারে না, গাড়ি চলাচল করতে পারে না। আর কি বলবো, এই রাজ্য সরকারের সঙ্গে আমরা প্রতিনিয়তই বলি বলতে গেলে, কারণ কোনো না কোনো কিছু হামলা হচ্ছে, ভাঙচুর আক্রমণ রাজ্যের প্রশাসন উঠে রয়েছে, কতটুকু আসছে সেটা এখন ত্রিপুরা রাজ্যে মানুষ সবটাই বুঝতে গিয়েছে, মানুষ কথা বন্ধ করে দিয়েছে, মানুষ কথা বন্ধ করে দিয়েছে, কিন্তু মানুষ তো বন্ধ করে রাখতে পারবে না, সম্ভবত মানুষকে একটু কথা প্রকাশ করতে বাধ্য হবে, কারণ বেশি দিন এইভাবে চলতে পারে না, কোনটাই চলতে পারে না, স্থিরতা বলুন রাজনীতি বলুন ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার বলুন, কারণ মানুষের সাথে যে শিক্ষা প্রতিশ্রুতি দিয়ে মাধ্যমে এই সরকারটা আসলো, আসার পরে কিছু দেশ স্বাধীন মাঠে খারথাঙি নেতাজি সুভাষ যেমন আজাদ হিন্দ ফোর্স গঠন থেমানি তিনি পৃথিবী পর্যন্ত। নমস্কার, কে বলছেন? কিন্তু মহাত্মা গান্ধী দেশ আন্দোলন। বলছিলাম আগরতলা থেকে। হ্যাঁ বলুন। বলছিলাম যে মথার অবৈধ চিহ্নিত করুন, মথার আন্দোলন চলছে, এটা নিয়ে আজ কথা বলছেন মথার ত্রিপুরা মথার যারা এমডিসি রয়েছে এবং এমএলএরা রয়েছে এবং যারা নেতারা রয়েছে সবাই মিলে দেখলাম আজকে মহামান্য রাজ্যের সঙ্গে দেখা করলেন এবং অনিল কুমার যিনি আমাদের রাজ্যের ত্রিপুরা রাজ্যের একজন মন্ত্রী, বিজেপি দুঃসরকার যিনি একজন মন্ত্রী মথার পক্ষ থেকে, উনারা বলছেন যে এই যে আপনারা যে বিষয় নিয়ে কথা বলছেন এটার নিরিখেই আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। তো দেখলাম যে সিপাহীজলা ডিস্ট্রিক্টের কয়েকদিন আগে দেখলাম ইসলামগঞ্জের মধ্যে মধ্যে একটা বড় মিছিল করলো যে অভিবাসীদেরকে চিহ্নিত করে বাংলাদেশকে চিহ্নিত করে বাংলাদেশে বুঝতে করার জন্য। এটা তো মানে স্বরাষ্ট্রমন্ত্রীর অর্ডার, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন মাননীয় অমিত শাহ মহোদয়। তো উনি তো অনেক আগে অর্ডার দিয়ে রেখেছেন প্রত্যেক চিফ সেক্রেটারি মানে বলে দিয়েছেন যে, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে দিয়েছে প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশিদেরকে চিহ্নিত করে বাংলাদেশে করছে, ওইটা নিয়ে কিন্তু বর্ডারে বিজি ভার্সেস বিএসএফের মধ্যে উত্তেজনা হচ্ছে। তো এটা নিয়ে আন্দোলন করার দরকার নেই, এটা তো অলরেডি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্ডার হয়ে গেছে, এখানে প্রশাসন হস্তক্ষেপ করছে,
তো বিএসএফ মতো কাজ করছে, চিহ্নিত করছে, পুশব্যাক করছে। তো ওইটা নিয়ে ময়দান গরম করার মতো কোনো ইস্যু আমার মনে হয় থাকতে পারে না। অবৈধ অভিবাসী বলতে কাকে বোঝায়? ওনারা ইনডাইরেক্টলি বাংলাদেশই বলছে। সেদিন দেখলাম যে আমাদের যিনি মানে এমডি কেম রয়েছেন, তো ইসকান্দি চাকমা মহোদয় একটা প্রেসিডেন্ট করার মধ্যে থাকে দিয়ে মতো হোয়াইট দিয়ে বলে দিয়েছে যে একটা সাংবাদিককে বলেছে বাংলাদেশি। ওনারা কথাই করতে বলে যে বাঙালি নাকি বাংলাদেশি। তো ওনারা ঘুরিয়ে ফিরিয়ে বলছে যে বাংলাদেশি। ওনারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তার সময় এই কথা বলেন যে বাঙালি যারা রয়েছে ত্রিপুরাতে বেশিরভাগ বাংলাদেশি। আর এই মহোদয় 2000 সালে 1990 সালে এমন অনেক বাংলাদেশ থেকে এসেছে যাদের বৈধ মানে সমস্ত কিছু ডকুমেন্ট রয়েছে, কিন্তু ওনাদের কিন্তু বুঝতে পারতে পারবে না, কারণ ওনাদের কাগজ রয়েছে। ওনারা ল্যাম্পের মধ্যে করুক আর অরিজিনাল ভাবে করুক, সেটা কিন্তু মানে সবাই জানে। আর শুধু মানে বাঙালিরা না, হ্যাঁ উপজাতি জনজাতির মধ্যে অনেকেই রয়েছে, চাকমা থেকে শুরু করে রিয়ান থেকে শুরু করে অনেকেই রয়েছে যারা ত্রিপুরার কিন্তু আদি বাসিন্দা না, বাংলাদেশ থেকে এসেছে। 50-এর পর 71-এর পর এসেছে। তো আমার মধ্যে শুধু বাংলা ভাষীদের চিহ্নিত করে বুঝবে হবে না। হ্যাঁ আমরা কি মনে করি সমস্ত জনসাধারণ বাংলাদেশি মানে বাঙালি না, যে উপজাতির মধ্যে অনেক রয়েছে যারা বাংলাদেশ থেকে আসছে এবং এসেছিল, যাদের কোনো কাগজপত্র নেই, কিন্তু এডিসি এরিয়ার মধ্যে হাত দিয়ে ত্রিপুরা পড়াশোনার মধ্যে এমন কোনো অফিসার মনে হয় নেই। না হলে এডিসি পড়াশোনার মধ্যে আসা দরকার। আমরা যারা বাঙালিরা রয়েছি, মানে বাঙালিরা ফুলবেক বলে বাঙালি রেডি করছে, কিন্তু এটির মধ্যে অনেক রয়েছে যারা কিন্তু কোনো কাগজপত্র নেই, অনেক রয়েছে। কিন্তু ওইটা আর সবচেয়ে বড় কথা হলো যে ত্রিপুরা ল্যান্ড থেকে ত্রিপুরা ল্যান্ড থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এখন বলছে অবৈধ অভিবাসী। তো ল্যান্ড কোথায়? ল্যান্ড নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়ে মহামান্য সঙ্গে দেখা করুন না। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়ে সবাই মিলে আমাদের মহামান্য সিএম এর সঙ্গে দেখা করুন না। আমাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কোথায়? চুক্তিপত্র কোথায়? ওই যে কিছু ঐতিহাসিক চুক্তি বলেছিল মহোদয় ত্রিপুরাতে এসে দিল্লিতে কোন জানা পড়েগা, কোথায় চুক্তিপত্র? তো মোদি বলেছে ওইখান থেকে দৃষ্টি ঘুরিয়ে এবং অবৈধ অভিবাসী। আমি বলবো, লাস্ট কথা আমি বলবো, ত্রিপুরা সরকারের কাছে মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে, যে অবৈধ অভিবাসী চিহ্নিত করতে হলে বাঙালিদেরকে কেবল চিহ্নিত করা হচ্ছে এডিসি এরিয়ার মধ্যে, জনজাতি এরিয়ার মধ্যে গেছে আত্মবেদন করা হবে। ওইখানের মধ্যে অসংখ্য বানমান এবং বাংলাদেশের ট্রাইবেল যারা রয়েছে যারা বিনা কাগজে ত্রিপুরাতে বসবাস করছে, এবং মুভি থেকে চিহ্নিত করে ঘাট ধাক্কা দিয়ে ত্রিপুরা থেকে এবং ইন্ডিয়া থেকে বের করে দেওয়া দরকার। ধন্যবাদ। দেশতঙ্গে আন্দোলন খাইনো সভা খাইনো ফাদার অব দি নেশন এবং তিনি দেশ আজাদ। নমস্কার, কে বলছেন? তিনি রাইদা হামসা তংনাই। দেখুন, ত্রিপুরা মাতা তিন জাতিকে জানাইল যে যারা বাংলাদেশি তাদেরকে ত্রিপুরার মধ্যে থেকে উচ্চ দাবি জানা দরকার, ওরা দাবি জানাচ্ছে। কিন্তু দেখুন, ভারতবর্ষে যখন দেশটা স্বাধীন হলো তখন দেশটা কারা ভাগ করছে? দেশটা তো ভাগ হওয়ার কথা ছিল না। দেশটা ভাগ হওয়ার কথা ছিল, দেশটা ভাগ করার জন্য যারা শাসক এখানে আমাদের ভারতবর্ষে, যেমন তখনকার দিনে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু, গান্ধীজি, জ্যোতি বসু বাবুরা এবং মুখার্জি বিজেপি ওনারাই তো প্রতিবাদ করছে, বিরোধিতা করছে, এবং তারাই দেশটা ভাগ করছে। ভাগ করিয়া আজকাল দেখা যাচ্ছে বাংলাদেশে বা পাকিস্তানের বহু সমস্যা হয়, তারা রোহিঙ্গা হয়ে গেল। আর আমরা যদি এই জায়গাতে রোহিঙ্গা হইতাম তাহলে কি অবস্থা হইতে বলতো? আজকে কেন এই সমস্যা আনবো? যারা সমস্যা আনলো তার বিরুদ্ধে কোনো আন্দোলন নাই, কিছু নাই। আবার তারাই দেখেন ইলেকশনে জিতার লিগে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে তারাই লোক আনছে। কারণ আনছে জেনারেল কাজ করে আনছে। কথাটা কইতে কিন্তু খারাপ লাগে, আমরা বাঙালি করি, কিন্তু ম্যাক্সিমাম যারা এসসি এসটি ওইসবকে এরা বাংলাদেশে পৌঁছে গেছে, এবং পাকিস্তান এসসি সমাজের লোক, এসসি এসটি সমাজের লোক পাকিস্তানের থেকে গেছে। আজকাল থেকে চাকরা একটা পর্যাপ্ত পরিমাণ চাকরা বাংলাদেশে আছে, এসসিরা আছে। এমন চালাকি করে তারা বাংলাদেশ থেকে লোক আনাইছে। আজকে তারা বুঝতে পারতেছে যে বাংলাদেশে আজকে যদি বাংলাদেশের ভাগায় ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভা কালকে ভেঙে দেবো, সেন্ট্রাল মিনিস্টার ভেঙে দেবো, পশ্চিমবঙ্গ মিনিস্টার ভেঙে দেবো। এই কথা জানা দরকার ত্রিপুরা রাজ্যের যারা দাবি জানাইছে। আসলে এটা একটা ভুল হয়েছে, যারা
এই বিপদকে আমি করে তুলছি মানুষ তাদের কঠোর বিচার করা দরকার আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি। এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি, রাজনীতি বসুরা, এরাই তো বললো এই বিপদগামী মানুষরা আজকে রোহিঙ্গা রাস্তা রাস্তা করে কালকা করবো, আমরা সংখ্যা কমে যাবো, আমরা রাস্তা রাস্তা করবো, আমরা রোহিঙ্গা হয়ে যাবো। এগুলা খুব খারাপ করছে এবং আজকে আমরা এই পরিণাম বুঝতেছি। তারপরে আবার জাতিগত একটা সমস্যা তো আছেই ভারতবর্ষে। ব্যক্তিরা আজকে বাংলাদেশে অপমানিত হইতেছে, তারা কিছু বলতে কিছু নাই। জিএসটি, ওবিসি, চাকমারা তারা অস্তিত্ব শেষ, বাংলাদেশের ব্যক্তিরা অস্তিত্ব শেষ, ওবিসিরা অস্তিত্ব শেষ। এই সমস্যাগুলি লেগে এই যে তারা তো বিদেশি, যে আজকে আমি কথা বললাম শ্যামাপ্রসাদ মুখার্জি, এরা তো বিদেশি, এদের বিরুদ্ধে আন্দোলন করা দরকার। ত্রিপুরা প্রদ্যুৎ কিশোর যে ত্রিপুরা মাতা, উনি আন্দোলন করুন যে আজ ভারতবর্ষে থাকতে পারবো না, করুন এই আন্দোলনটা। ওনার সাথে যারা ওনার দলের নেতা বেতারা আছে তারা আন্দোলন করে তুলুক, আমরা সাপোর্ট দিব। ডিএম কেন এনপিপি যদি মেঘালয়ও, ত্রিপুরাও যদি ত্রিপুরামো থা, এমএনএফ খাই যদি মিজোরামও, এনপিএফ খাই যদি নাগাল্যান্ডও, আঞ্চলিক দল বিদেশি বাগি কক সায়াকায় কেন্দ্রীয় সরকার তিনি আহাই বিজ্ঞপ্তি দিতে দেখামো রিয়ায় তিনি বাগে আঞ্চলিক দল বুবাগ্রার নেতৃত্বে অমনসে দেব গ্রাস রাখেনি আনসিয়া তিনি অনেক তিনি তাকে গেম সং এমডিসি সঙ্গে ফাইনা কক্তমন আরো গংনি প্রোগ্রামনি বাগে বড় ফাইমানিয়া কিন্তু আগামী দিন সব প্রোগ্রামের চাইতে বড় প্রোগ্রাম হলো ইলিগাল মাইগ্রেন্ট খেলানো। আমার হইতে মানার নাই যত সামলাই খেলাতো সামন জাতি গলিলা আর যত দাবি ইসলাই দাবি কত অর হামলাইনের মধ্যে খাইলেন আবার তা করতে বুবাগ্রাম কানা আসুকমা বাই जोंनिया दाननाया साबुन दानियाखै बुबाग्रानो खुलुमबाय जोंनिया दाननाया बुबाग्रानि इमाननो बुसखांदोङै जों सामुग्रावनो न'खर दानखायसो नोंबो जिदिनाय बुबाग्राबो जिदिनाय दफाबो जिदिनाय আর বুবাগ্রানি ব্যক্তিকায় নমস্কার, কে বলছেন? থাংনাই সভা খাইনি বুবাগ্রানো খুলুমিছিনি। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। বলছিলাম মানে আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছেন বা টেকশন নেতারা, বিষয়টা একদিকে ভাবতে গেলে খুবই চিন্তনীয় বিষয় এবং খুবই ভালো দিক দিয়ে বিষয়। দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু 1971 সালের পর থেকে যে ত্রিপুরার বাঙালি অংশের মানুষরা এসেছে বা ত্রিপুরায় বসবাস করছে বা এর আগেকার থেকেও ত্রিপুরায় যারা বসবাস করছে তাদের তো একটা অংশ আছে, কিন্তু বর্তমান অবস্থায় যারা বাইরে থেকে বা বিভিন্ন রাজ্য থেকে ত্রিপুরার মধ্যে এসে বসবাস করছে, আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যাচ্ছে ওনারা স্থায়ী একটা বাসিন্দা হয়ে যাচ্ছে। তো মানুষ যাবে কোথায়? মানুষ তো যাওয়ার আর কোনো জায়গা নেই, তার স্থান ভূমির মধ্যেই। কিন্তু তারপরেও একটা দিক দিয়ে দেখতে গেলে আমাদের ত্রিপুরা রাজ্যটা ছোট্ট ত্রিপুরা, তার এখন যে লোক সংখ্যা জনসংখ্যার যে একটা পরিমাণ, এই পরিমাণটা যদি দিন দিন এরকম ভাবে বাড়তে থাকে তাহলে খুবই সামনের দিক দিয়ে নেক্সট জেনারেশন এর দিক দিয়ে খুবই খারাপ একটা পরিস্থিতি দেখা যাবে। কারণ কি দেখুন, সবারই যেমন উপজাতি বলুন নন উপজাতি বলুন সবার ক্ষেত্রেই একটা মানে সমস্যা তৈরি হবে, যার কারণে বর্তমানে আমাদের সকল অংশের মানুষ, একটা কি ট্রাইবেল বলুন কি বাঙালি বলুন বা কি মুসলিম বৌদ্ধ জন বিভিন্ন অংশের মানুষ যারা আমরা আছি, এটা আমরা সবাই একত্রিত হয়ে তার প্রতিবাদ যদি আমরা করি তাহলে কিছুটা যদি দমন হয়। বাইরে যখন নির্বাচন আসে তখন দেখা যায়, বোঝা যায় কি পরিমাণে বাইরে থেকে মানুষ এসে এখানে তাদের ডকুমেন্টস প্রত্যেক দিন আপনাদের নিউজ চ্যানেলের মধ্যে আমরা দেখি তাদের বিভিন্ন কাগজপত্র ডুপ্লিকেট বানিয়ে বসবাস করতে ত্রিপুরার মধ্যে, এবং এমনও কি আছে সরকারি চাকরি অব্দি ওনারা হাতিয়ে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো ওইসব বিষয় দিক দিয়ে দেখতে গেলে খুবই একটা খারাপ শোচনীয় অবস্থা।
ত্রিপুরার মধ্যে চলছে বর্তমান পরিস্থিতিতে, এটাকে দূরীকরণের জন্য বর্তমান সরকার এবং প্রশাসন একটা কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এটা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি, কারণ তা না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই একটা খারাপ লক্ষণ দেখা যাবে। যেমন দেখুন মিজোরাম, নাগাল্যান্ড বা অন্যান্য স্টেট গুলিতে দেখুন, ত্রিপুরার এই যে 7 সিস্টারের মধ্যে পড়ে, তো ওইসব জায়গাতে মধ্যে যদি যান আপনি, কিন্তু ওইরকম সিস্টেম না। এখন আমাদের ত্রিপুরাতে কিন্তু কিছুদিন আগে সরকারি চাকরি দিয়েছে কিছু, হ্যাঁ, ত্রিপুরা সরকার থেকে যখন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় থাকাকালীন বাইরে থেকে লোক এসেও এখানে চাকরির সুযোগ সুবিধা পেয়েছে এবং করছেও, জেআরবিটি গ্রুপ টি, গ্রুপ সিটা, এবং অন্যান্য ডিপার্টমেন্টও ডিসির মধ্যে দেখা যায় যে অন্যান্য ডিপার্টমেন্টের লোকও বাইরের স্টেট থেকে এসে এখানে ত্রিপুরাতে করছে। তো আমাদের ত্রিপুরার বেকাররা কোথায় যাবে? আমাদের ত্রিপুরাতে তো এমনি প্রচুর বেকার। একটা যে কোনো একটা চাকরি নোটিফিকেশন বেরোলে তখন দেখা যায়, বোঝা যায় কতটুকু ফর্ম ফিল আপ করেছে। প্রায় 50,000 60,000 ফর্ম ফিল আপ করে, আর পোস্ট আছে শুধু 100-200টা পোস্ট, 50-60,000 ফিল আপ করে। তাতে বোঝা যায় কতটুকু বেকার আছে ত্রিপুরার মধ্যে। হয়তো এই সময়ের মধ্যে মথার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটি রয়েছে এবং এই ইস্যুতে রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচিকে মথা জোরালো করছে। হয়তো সেদিক থেকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সেই কর্মসূচির মাধ্যমে শক্তির মহড়া দিচ্ছে মথা। হয়তো বাইজলবাড়িতে আজ অনিমেষ দেববর্মার শক্তির মহড়া হলো সেখানে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।